বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম কলেজ অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আশা করি তোমরা সবাই কুশলী আছো, ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে ভালো থাকাটাই আসলে একটা চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ নিয়েই আসলে বেঁচে আছি, ভবিষ্যতেও বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি সুস্থ থাকি, সতর্ক থাকি, তাহলেই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সুস্থ রাখতে পারব। অনেকদিন ধরেই আর কি তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ নেই, ক্লাসরুমে দেখা নেই, কথা নেই, তারপরও অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে পড়াশোনার সাথে সংযুক্ত রাখা। আমি আশা করি আমরা অর্থনীতি বিভাগ থেকে যে যে বয়সের ক্লাসই দেওয়া হোক না কেন, তোমরা এই ক্লাসগুলো দেখে নিজেদেরকে একটু পড়াশোনার সাথে সংযুক্ত রাখার চেষ্টা করছি। তারপরেও বর্তমান সময়ে 18 ঊর্ধ্ব সবাইকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টিকার আওতায় নিয়ে এসেছে। আশা করি তোমরা যারা এখনো টিকা পাওনি তারা অতি সত্বর রেজিস্ট্রেশন করে টিকা নিবে। কারণ এই মহামারী করোনা ভাইরাসকে প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আজকে আমি তোমাদের পড়াবো নগর অর্থনীতি, বিষয় কোড 23, 22, 13, অধ্যায় 6 নগর ভূমি বাজার। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে পড়াবো নগর ভূমি কাঠামোর তত্ত্ব বা মডেল কি, উইলিয়াম বার্জেস এর সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বলয় তত্ত্বটি সমালোচনা সহ লিখ। আমরা নগর অর্থনীতি কি জানি, নগর ভূমি কি সেটাও জানি। এখন এই নগর ভূমির গেল ক্লাসে তোমাদের আমি নগর ভূমির অসম মূল্য অথবা বিভিন্ন জায়গায় ভূমির মূল্য কেন হয় সেটা পড়িয়েছিলাম। আজকে একটি মডেল পড়াবো, উইলিয়াম বার্জেসের মডেল, যেটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ তোমরা অর্থনীতির স্টুডেন্ট এবং বর্তমান বিশ্ব আসলে নগর কেন্দ্রিক। নগরকে কেন্দ্র করেই একটি দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পায় এবং বলতে গেলে এই নগরকে কেন্দ্র করেই একটি দেশ অথবা তুমি যদি মনে করো একটি সমাজ সামনের দিকে এগিয়ে যায়। তা আমরা প্রথমেই পড়ব নগর ভূমি কাঠামোর মডেল। একটু সচেতন দৃষ্টি দিয়েই যে কোনো শহর বা নগর পরিভ্রমণ করলেই কতগুলো বৈশিষ্ট্যমণ্ডিত এলাকার অস্তিত্ব চোখে পড়বে। তোমরা যদি বিভিন্ন শহরে যাও তাহলে সে শহরের আলাদা একটা বৈশিষ্ট্য তোমাদের চোখের সামনে দৃশ্যমান হবে। শহরের ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন কাঠামো গড়ে ওঠার ধরনকে পৌরভূমি ব্যবহারের ধরন বলা যেতে পারে। এক জায়গায় তুমি দেখবা বাজার, আর এক জায়গায় আবাসিক এলাকা, আর এক জায়গায় অফিস, এক জায়গায় হাসপাতাল, এক জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। নগরভূমি ব্যবহারের ধরন, জমির মূল্য, নগর সম্প্রসারণ ধারা প্রভৃতি নিয়ামকের উপর নির্ভরশীল। বিভিন্ন প্রকার ভূমি ব্যবহারের স্থানিক সন্নিবেশ সম্পর্কে অর্থাৎ নগরের ভূমি ব্যবহারের মণ্ডলীকরণ নিয়ে কতিপয় তত্ত্ব রয়েছে। এই তত্ত্বগুলোকে নগর অর্থনীতিতে নগর ভূমি কাঠামোর তত্ত্ব নামে পরিচিত। তাহলে এক একটা নগরে এক এক রকমের কি ভূমির ব্যবহার। এই ভূমির ব্যবহার নিয়ে উইলিয়াম বার্জেস 1923 সালে একটি মডেল দিয়েছিলেন,
সেই মডেলটাকে তার নাম অনুসারে উইলিয়াম বার্জেসের মডেল বলা হয়। এখন আমরা যদি আসি, বার্জেস কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অধ্যাপক উইলিয়াম বার্জেস, এবং তিনি ছিলেন একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক। তার গবেষণায় নগরের বৃদ্ধি সম্পর্কিত 1923 সালে সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বলয় তত্ত্বটি প্রদান করেন, যা পরবর্তীতে নগর অর্থনীতিতে তার নাম অনুসারে পরিচিতি লাভ করেছে। তাহলে আমরা উইলিয়াম বার্জেসের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। উনি প্রফেসর ছিলেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়, এবং চিন্তা করো আজকে কত, 2021 আর 1923, 98 বছর আগে উনি একটা থিওরি দিয়েছিলেন। সেটা আমরা এখন একটু দেখবো। ঠিক 98 বছর আগে সে নগরকে দেখে কিরকম একটা থিওরি দাঁড় করিয়েছিলেন, আজকে 2021 সালে নগরের সে কি অবস্থা। মূল বক্তব্য, প্রফেসর বার্জেস কর্তৃক প্রদত্ত তত্ত্বের মূল বক্তব্য হলো, কেন্দ্রীয় বাণিজ্য এলাকাকে কেন্দ্র করে চারপাশে কনসেন্ট্রিক জোন বা সমকেন্দ্রিক মণ্ডলসমূহ গড়ে ওঠার সাথে সাথে একটি নগর বিকশিত হতে থাকে। এখন সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, মূল বাণিজ্য, তোমরা যদি চিন্তা করো যে বাংলাদেশের মতিঝিলকে যদি সিবিডি ধরা হয়, তার আশেপাশে এই মতিঝিলকে ঘিরেই নগরটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এখন এই মণ্ডলগুলোর স্থানিক সন্নিবেশটাই গুরুত্বপূর্ণ। মণ্ডলের বিস্তার, পরিসর, আয়তন ততটা প্রাসঙ্গিক নয়, কারণ হচ্ছে মণ্ডলটা কোথায় গড়ে উঠেছে, সেই স্থানটার যে সন্নিবেশ, তার আশেপাশে কিভাবে নগরটা প্রসারিত হচ্ছে। এখন আমরা যদি অর্থনীতির ছাত্র হিসাবে যখন কোনো থিওরি পড়াই, তখন তার কতগুলো অনুমিত সিদ্ধান্ত বা শর্তসমূহ আমরা পড়াই। তেমনি উইলিয়াম বার্জেসও কতগুলো শর্ত নিয়েই তার থিওরিটা দিয়েছিলেন অথবা থিওরিটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। এখন অনুমিত সমূহ হচ্ছে কি, নগরের অর্থনীতি অকৃষি ভিত্তিক। আমরা সবাই এটা জানি, নগর অর্থনীতির সংজ্ঞা অথবা প্রাথমিক যে সংজ্ঞা, সেটাই আসলে আমরা বুঝেছি নগরের অর্থনীতি কি, অকৃষি ভিত্তিক। জনসংখ্যার সাংস্কৃতিক সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য থাকবে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নগরের আয়তন বৃদ্ধি পাবে। সব জায়গায় বিভিন্ন নগরে তুমি সাংস্কৃতিক সামাজিক বৈশিষ্ট্য দেখবা আলাদা আলাদা। বরিশাল শহরের যে সামাজিক বৈশিষ্ট্য অথবা চট্টগ্রাম শহরের সামাজিক বৈশিষ্ট্য এক নাও হতে পারে। ঢাকা শহরের যে সামাজিক বৈশিষ্ট্য, রাজশাহী শহরের সামাজিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক সম্পূর্ণ আলাদাও হতে পারে। এবং জনসংখ্যা যত বাড়বে, নগরের আয়তন তত বৃদ্ধি পাবে। এটা কিন্তু দেখা যাচ্ছে এখন পৃথিবীর অধিকাংশ দেশেই নগর বাড়ছে। প্রায় 50% লোক এখন নগরে বসবাস করে। হয়তোবা কিছুদিন পর দেখা যাবে আরো লোকজন নগরে বসবাস বৃদ্ধি পাবে, কারণ সবাই একটু শান্তিতে জীবনযাপন করতে চায় অথবা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে চায়। নগরের জনসংখ্যা আয়তন পরিবর্তন, আমরা যেটা বলছিলাম, জনসংখ্যা বাড়লে আয়তনও কি হবে, বাড়বে। আবার যদি কোনো নগরে এমন বিভিন্ন সুযোগ সুবিধা যদি না থাকে, তাহলে সে নগরের জনসংখ্যা যদি কমে যায়, আয়তন কি হবে, কমে যাবে। অথবা দেখা যায় এমন একটা নগরে সেটা বসবাস অযোগ্য হয়ে গেছে, তাহলে কি সেই নগরের আয়তনটাও কমে যাবে, পরিবর্তন হবে। ভূমির ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান, এটা আমরা অনেক আগে থেকেই জানি। অর্থনীতি ছাত্র হিসাবে আসলে ভূমির ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিযোগিতাটা বিদ্যমান। নগরের কেন্দ্র হতে চারদিকে পরিবহনের সমান সুযোগ থাকবে। এখন আমরা চিন্তা করি, নগর থেকে যেদিকেই যাব সেখানে পরিবহনের সুযোগটা থাকে। নগরটা এমনভাবে গড়ে উঠবে যে নগরে চারদিকেই ওই নগরের ঢোকার এবং বাইরে হওয়ার পরিবহন সুযোগ থাকবে, সব দিকে সমান সুযোগ। পরিবহন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক সুষ্ঠুভাবে গড়ে উঠবে। জনগণ প্রথম নগর কেন্দ্র ক্রমাগত কেন্দ্রের বাহিরের দিকে বসবাস করবে, এটা স্বাভাবিক। যারা প্রথমে আসবে বা বাণিজ্য করবে তারা নগরের কেন্দ্রে, আবার ধীরে ধীরে যখন লোক বা বৃদ্ধি পাওয়া শুরু করে তখন কি বাহির দিকে বসবাস করবে। বাড়ি শিল্পায়ন পুঞ্জীবিত হবে না, এক জায়গায় কোনো ভারী শিল্প গড়ে উঠবে না। সম্পত্তির ব্যক্তি মালিকানার অস্তিত্ব বিদ্যমান, আমরা সবাই জানি। সম্পত্তির ব্যক্তি মালিকানা যখন থেকে
লেজেসফেয়ার ইকোনমি, অথবা তোমরা যদি পৃথিবীর শুরু থেকে যখন সমাজ গড়ে উঠছে তখন কিন্তু সম্পত্তির ব্যক্তি মালিকানা অস্তিত্বটা দেখা গেছে, সেই দাস আমলে বলো অথবা সেই জমিদারি প্রথার কথা বলো, সেখান থেকে আসলে আসলে এটা একটি চিরন্তন সত্য যে সম্পত্তির ব্যক্তি মালিকানার অস্তিত্ব কিন্তু বর্তমানেও উনি যে থিওরিটা দিচ্ছেন সেখানেও বলছেন সেটা থাকবে। নগর নগর কেন্দ্রকে ঘিরে কর্মসংস্থান পাওয়া সুগম হবে। এখন যে কোনো নগরের কেন্দ্রকে ঘিরেই আসলে কর্মসংস্থান পাওয়া। যে নগর যত উন্নত হবে সে নগরে ততই কর্মসংস্থান বাড়বে। আমরা যদি এখন তত্ত্বটির বিশ্লেষণে যাই, উল্লেখিত অনুমিত শর্তের ভিত্তিতে বার্জেসের মতে কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকাকে ঘিরে একটি নগরের বিকাশ হয়। কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা চতুর্দিকে অন্যান্য অঞ্চলসমূহ বলয়ের আকারে অবস্থান করে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকাকে ঘিরে বিভিন্ন অঞ্চলের মধ্যে আরও 4টি বলয়ের সৃষ্টি হয়। বলয়গুলোকে নিম্নের চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। কারণ হচ্ছে একটা জিনিসে তোমরা যে ঘূর্ণিঝড় দেখেছো, সেটা যে বলা হয় তার পাশে কিন্তু আরো অনেক বলা হয়। এখানে তোমরা দেখো সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, যেটাকে বাংলায় কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা বলা হয়েছে, তার পাশে হচ্ছে পরিবৃত্তি বলয়, তার পাশে হচ্ছে শ্রমজীবীদের আবাসিক লোকালয় অথবা আবাসিক এলাকা বলয়, উন্নত আবাসিক এলাকা বলয় এবং নিত্য যাতায়াতকারীদের বলয়। এখন আমরা যদি সিবিডির কথা চিন্তা করি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সেখান থেকে পরিবৃত্তি বলয় কি, সেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের আশেপাশেই বিভিন্ন ব্যবসায়িক, শিল্প ইত্যাদি এলাকা গড়ে ওঠে, যেটা এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ঘিরে রাখে। এবং যেহেতু তার আশেপাশে বিভিন্ন ব্যবসায়িক এলাকা, অফিস আদালত গড়ে উঠবে, সেখানে কি হবে, শ্রমজীবীদের আবাসিক এলাকা বলা, এবং ওই সব শিল্প কারখানায় যারা কাজ করবে সেই শ্রমজীবী এখানে বসবাস করবে কোথায়, তাদের কারখানা, কলকারখানা অথবা অফিসের কাছাকাছি। তারপর যারা থাকবে তারা উন্নত আবাসিক এলাকা বলা। আমরা যদি ঢাকার কথা চিন্তা করি, গুলশান, বনানী, তারা কিন্তু ঢাকার একেবারে সেন্ট্রালের কাছে না। সেন্ট্রালের কাছে যারা আছে তারা কিন্তু শ্রমজীবী সব। আবার নিত্য যাতায়াতকারীদের বলায়, আবার একটা এলাকা আছে যেখান থেকে প্রতিদিন লোকজন আসবে। এভাবে উনি এই থিওরিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা সামনের দিকে স্লাইডগুলোতে এই 5টা বলয় নিয়ে আসলে আলোচনা করব। আমরা প্রথমত দেখি সেই সিবিডি বা কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা। এই এলাকাকে ঘিরে নগরের বিকাশ শুরু হয়। পৃথিবীর যত শহর তোমরা দেখবা নির্দিষ্ট একটা বাণিজ্যিক এলাকায় ঘিরে, যেখানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, সেই এলাকাকে ঘিরেই কিন্তু আসলে এই বলয় সৃষ্টি হয়। এই এলাকাতে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই এলাকাতে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অন্যান্য অফিস সমূহের প্রধান দপ্তর গড়ে ওঠে। খুচরা বিক্রেতার পাশাপাশি পাইকারি বিক্রেতার সন্নিবেশ এই ধরনের এলাকাতে পরিলক্ষিত হয়। ভূমির উচ্চ মূল্য হওয়ার কারণে সুউচ্চ দালান সমূহ এই এলাকায় গড়ে ওঠে। আমরা যদি চিন্তা করি যে একসময় বরিশাল শহরের বাজার রোড বা শহর যাই বলি, সেখানকে ঘিরেই কিন্তু অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠছিল এবং সেখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা হতো। এখন কিন্তু ধীরে ধীরে নগর বড় হয়ে যাওয়ার কারণে এই শহরও বৃদ্ধি পেয়েছে, তার সাথে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজার করেছে। ঢাকার শহর মতিঝিল যদি আমরা সিবিডি ধরি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সেখানে দেখা যাবে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, সব আর্থিক প্রতিষ্ঠানের হেড অফিস কোথায়, মতিঝিল। ব্যাংক, বিমা, যা কিছু আছে এবং প্রধান দপ্তরও সেখানে। তাহলে কি হবে, যেখানে ব্যবসা বাণিজ্য ঘিরে বিভিন্ন অফিস আদালত, সরকারি বেসরকারি সবকিছু গড়ে ওঠে এবং বিভিন্নভাবে বিক্রেতারা সেখানে আসে, খুচরা এবং পাইকারি বিক্রেতাও ওই এলাকাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আবার আমরা যদি বরিশালের বাজার রোডের কথা বলি, তার পাশে যে চক বাজার, সেখানে পাইকারি এবং খুচরা বিক্রেতা বিভিন্নভাবেই সন্নিবেশ হয়।
ভূমির উচ্চ মূল্য হওয়ার কারণে সুউচ্চ দালান সমূহ আমরা ঢাকা শহরের সবচেয়ে উচ্চ দালান সমূহ কোথায় দেখতে পাই? মতিঝিল এলাকা। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা বা সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। পরিবৃত্তি বলয় সিবিডির গা ঘেঁষে অথবা সিবিডিকে ঘিরে যে বলয়টা তৈরি হয় সেটা হচ্ছে পরিবৃত্তি বলয়। কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চলে ঘিরে যে বলয় গড়ে ওঠে তা হচ্ছে পরিবৃত্তি বলয়। ব্যবসায়িক অঞ্চল যেখানে মেলান হয়ে পড়ে সেখান থেকে এই ধরনের বলয় সূত্রপাত হয়। ছোটখাটো শিল্প কারখানা এই নগরে গড়ে উঠলেও নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস এই অঞ্চলে বিস্তার ঘটে। এখন দেখো যে এলাকাকে কেন্দ্র করে এই এলাকার বলয়টা গড়ে উঠলো সেখানে আসলে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস এইসব বিস্তার ঘটে। সাধারণত নিম্ন আয়ের জনগণ এই অঞ্চলে বসবাস করে। নগরে আগমনকারী জনগণ প্রথমে এই বলয়ে অবস্থান করে বলে এই বলয়কে পরিবৃত্তি বলয় হিসেবে অভিহিত করা হয়। কারণ এখানেই আবার তোমরা যদি দেখো শহর থেকে গ্রাম থেকে শহরে এসে অনেকে নিম্ন আয়ের জনগণ কোথায় বসে? বস্তিতে অথবা ওই ব্যবসায়িক অঞ্চলের আশেপাশে ছোট ছোট বিভিন্ন ঘর বাড়ি থাকে সেখানে, এবং যাদের নিম্ন আয় তারা বিভিন্নভাবে আয় উপার্জনের পথ তৈরি করতে চায়। অনেকেই বিভিন্ন লোকের প্ররোচনা বা অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস এই পথে পা বাড়ায়। এখন নগরের আগমনকারী জনগণ কেন এলাকায় আসে? তাদের কাছে অর্থ থাকে না বলেই তারা এইসব এলাকায় অবস্থান করে। আবার যদি দেখি তৃতীয় শ্রমজীবী আবাসিক এলাকা বলায়, এই বলে সাধারণত শিল্প কারখানার শ্রমিক প্রথম দুটি বলয় কর্মরত শ্রমিকদের আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে। এক হচ্ছে ব্যবসায়িক এলাকায় পরিবৃত্তি এলাকার লোকজনও থাকে, আবার শিল্প কারখানার শ্রমিকরাও এখানে থাকে। এ ধরনের বলায় কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায় নগর বিকাশের ফলে ভূমিমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে প্রথম ও দ্বিতীয় এলাকাতে এই এলাকায় সরে আসতে বাধ্য। যখন জমির মূল্য বাড়তে থাকে তখন যাদের কম টাকা আছে অথবা জমির মূল্য কম সেদিকে লোকজন সরে আসতে থাকে। এই এলাকায় বস্তি এলাকার বিস্তার পরিলক্ষিত হয়। এখানেও কিছু বস্তি দেখা যায়। আসলে কেন দেখা যায়? কারণ শ্রমিকরা সাধারণত কম বেতনে চাকরি করে। আমরা যদি ঢাকা শহরে সেই গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখি, তারা কিন্তু খুবই কম, অথবা অন্যান্য যে অপ্রতিষ্ঠানিক যে শ্রমিক আছে যারা কাজ করে ডে লেবারার হিসাবে অথবা কনস্ট্রাকশনের শ্রমিক হিসাবে অথবা বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে, তারা কিন্তু আসলে খুব কম বেতন পায়। এই জন্য তারা কি করবে? কম ভাড়ায় যেখানে থাকা যায় সেই সব এলাকা খুঁজে। এখন সেই সব এলাকায় এলে দেখা যায় সবাই কি সেখানে শ্রমজীবী। এখানেও কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়। কারণ হচ্ছে যখন ধীরে ধীরে সিবিডি এলাকা তার পাশের এলাকায় জমি মূল্য বাড়ে, তখন লোকজন ধীরে ধীরে কি পিছনে সরে আসতে থাকে এবং সে এলাকায় তাদের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে এবং শ্রমজীবী লোকজন, কম আয়ের লোকজন সেখানে বসবাস করে। এরপর আসি আমরা উন্নত আবাসিক এলাকা বলায়। এটাকে সাধারণত ধনী ব্যবসায়িক শ্রেণী, রাজনীতিবিদ, যাদের অর্থ আছে তারাই আসলে এই এলাকায় থাকে। এটা বলায় জন্য আবাসিক এলাকা হিসেবে বিস্তার লাভ করে। আমরা যদি বনানী বাড়িধারার কথা চিন্তা করি অথবা গুলশানের কথা চিন্তা করি, তারা কারা থাকে সেখানে? উচ্চবিত্তরা। এ ধরনের বলায় মধ্য উচ্চবিত্ত আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে। আসলে মধ্যবিত্তের কথা আমরা বলি, কিন্তু আসলে অধিকাংশ সময় মধ্যবিত্তের এসব এলাকায় বসবাস করতে পারে না, উচ্চবিত্তরাই থাকে। এই বলয়টি উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার সাথে যুক্ত থাকে। ওখান থেকে সরাসরি ব্যবসায়িক এলাকায় যাওয়া যায়, সেই যোগাযোগ ব্যবস্থাটা থাকে। অথবা এই এলাকায় যারা বসবাস করে তাদের সবাইরই কি ব্যক্তিগত পরিবহন ব্যবস্থা থাকে। যেমন অনেকেরই অনেক বলতে হয় শতকরা 100% লোকেরই এখানে গাড়ি থাকে, তারা নিজস্ব গাড়িতে যাতায়াত করে। এই বলে আবাসিক এলাকা বিস্তার লাভ করা একে ঘিরে স্কুল, কলেজ, বিভিন্ন কেন্দ্রের বিকাশ করে। এখানে থাকে উচ্চবিত্তরা, তাই তাদের সন্তানদের পড়াশোনার জন্য এই এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিভিন্ন বিপণী কেন্দ্র। এবং তুমি যদি দেখো এসব এলাকায় বিপণী কেন্দ্রের দ্রব্যের দাম খুবই উচ্চ, কারণ এখানে যেহেতু উচ্চবিত্তরা থাকে সেখানে ওই রকমের দ্রব্যই আনা হয় এবং সেটা বিক্রি হয়। কারণ হচ্ছে যেহেতু উচ্চবিত্তরা থাকে তাদের বিপণী কেন্দ্রে আসতে হয়, তাদের ছেলেমেয়েদের শিক্ষিত করতে হয়। এই কারণে এখানে স্কুল, কলেজ, বিভিন্ন কেন্দ্র বিকাশ লাভ করে। নিত্য যাতায়াতকারীদের বলায় যারা প্রতিদিন আসা যাওয়া করে। বার্জেস মডেলের সর্বশেষ বলা হয় নিত্য যাতায়াতকারীদের বলায় জনগণ নিজস্ব বা প্রতিষ্ঠানের বাহনে নিত্য ব্যবসায়িক অঞ্চল বা শিল্প অঞ্চলে যাতায়াত করে সবাই। এখন দেখো উন্নত আবাসিক এলাকার লোকজন, ব্যবসায়ী, তারাও তো সেখানে যাচ্ছে সিবিটি অঞ্চলে, এবং
শ্রমিকরাও যাচ্ছে, সেটা নিজস্ব পরিবহনে যাচ্ছে অথবা অন্য কোনো পরিবহনে যাচ্ছে। এই এলাকার আবাসিক এলাকাসমূহ বিচ্ছিন্নভাবে নগর কেন্দ্র অন্যান্য বলয়ের সাথে যুক্ত থাকে। এই এলাকায় যারা থাকে তাদের এলাকাসমূহ বিচ্ছিন্ন। আমরা শুরুতে বলেছিলাম যে পরিবহন ব্যবস্থাটা অথবা যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো থাকে তাহলে নগর কেন্দ্র দ্রুতই প্রসার লাভ করে। বিচ্ছিন্নভাবে একেবারে নগর কেন্দ্র অন্যান্য বলয়ের সাথে যুক্ত থাকে। এখানে বেশিরভাগ নিজস্ব ভবনে বসবাস করে। এই অঞ্চলে ভূমিমূল্য কম হয় বড় আয়তনের ভূমিতে বাসগৃহ বা আবাসন ব্যবস্থা করে তুলতে দেখা যায়। কারণ যারা দূরে থাকে, যেমন বরিশাল শহর থেকে মনে করো যদি জালকাঠি অথবা বানরপাড়া, উজিরপুর, গরুনদী থাকে, সেখান থেকে অনেক সময় দেখা যায় ছোট রাস্তা দিয়ে এসে আবার বড় রাস্তায় অবিচ্ছিন্নভাবে না, বিচ্ছিন্নভাবে নগর কেন্দ্র অন্য বলার সাথে যুক্ত থাকে এবং সেখানে তারা একটু বড় বাড়ি করলো, পুকুর কাটলো, উঠোন থাকলো, সেই বসবাস করে এবং প্রতিদিনই আসা যাওয়া করে নিজস্ব পরিবহন অথবা অন্য কোনো পরিবহনে। এই এলাকাকে বলা হয় নিত্য যাতায়াতকারীদের বলা হয়। আমরা অর্থনীতি ছাত্র হিসেবে প্রত্যেকটা থিওরিরই কিছু সমালোচনা করি। আমরা মানুষ হিসেবেও যখন একজন একটা ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে তার সমালোচনা করি, ভালো কাজ করলেও তার সমালোচনা করি, কারণ সব কাজের মধ্যেই কিছু দুর্বলতা থাকে। এখন প্রফেসর বার্জেস যে তত্ত্বটি দিয়েছেন সেটারও কিছু সমালোচনা আমরা এখানে দেখব। বার্জেস যখন তত্ত্বটি প্রদান তখন নগর অর্থনীতির গুরুত্ব ছিল অনস্বীকার্য। তুমি চিন্তা করো, আজ থেকে 98 বছর আগের যে থিওরিটি উনি দিয়েছিলেন আর আজকে নগরের সাথে এটা মিলবেন এটাই স্বাভাবিক, কিন্তু তখন থিওরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কালক্রমে সময়ের সাথে সেই তত্ত্বটি গুরুত্ব অনেকটাই মলিন হয়ে গেছে। কেন মলিন হয়ে গেছে? এখন নগর পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত হয়ে নতুন করে আবার পৃথিবী গড়ে উঠছে। তাহলে তার যে থিওরি আর আজকে যে নগর এর মধ্যে একটু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এটিকে সমালোচনা করেছেন। কারো সমালোচনা গুরুত্বপূর্ণ, কারোটা গুরুত্ব নাই, এরকম অনেকেই আছে। আমরা যেমন বিভিন্ন মানুষের সমালোচনা করি, অনেক সময় দেখা যায় যে সমালোচনা গুরুত্ব নেই সেটাও আমরা সমালোচনা করতে থাকি। বার্জেসের তত্ত্বটি যে প্রেক্ষাপটে প্রদান করা হয়েছিল বর্তমানে তার আর তেমন গুরুত্ব নেই, কারণ 100 বছর হয়ে গেছে, সেই জন্য এটার কোনো গুরুত্ব এখন একটা নেই। কারণ তিনি যেভাবে থিওরি দিয়েছিলেন আসলে ওই সময় ওভাবেই নগর গড়ে উঠেছিল, হয়তো বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্নভাবে নগর গড়ে ওঠে। বার্জেসের তত্ত্ব অনুযায়ী কাজের নির্দিষ্ট সীমানা ছিল, কিন্তু বাস্তবে কাজের কোনো নির্দিষ্ট সীমানা নেই। এটা কিন্তু বাস্তব সত্য। সেই সময় পৃথিবীর যে পরিস্থিতি ছিল আর আজকের যে পরিস্থিতি সম্পূর্ণই বিপরীত। সেই জন্যই না কাজের সবাই শহরে কাজের জন্য আসতো, এখন শহর, গ্রাম, বন্দর সব জায়গায় কাজের নির্দিষ্ট কোনো সীমা নেই। যেখানে যাও সেখানেই তুমি সমর্থ থাকলে কাজ করতে পারো। বার্জেসের তত্ত্বের উচ্চবিত্তদের বাসস্থান কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলে অনেক দূরে, কিন্তু বাস্তবে উচ্চবিত্তরা যে কোনো স্থানে বিলাসবহুল বাসস্থান তৈরি করতে পারে। এখানে বিভিন্ন লোক বিভিন্ন কথাই বলে। এখনো দেখা যায় যে উচ্চবিত্তরা আসলে সিবিডি থেকে একটু দূরে অবস্থান করে, কিন্তু দূরে অবস্থান করলেও তারা যে কোনো স্থান বিলাসবহুল বাসস্থান তৈরি করতে পারে, এটা কিন্তু সত্য। কিন্তু দূরে কেন অবস্থান করে এর কিন্তু ব্যাখ্যা আছে। কারণ কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকাটা তো সিবিডিটা সবসময় মানুষ, গাড়ি বিভিন্নভাবেই ওরা শব্দ দূষণ, তো বিভিন্ন লোকজনের আসা যাওয়ায় গাড়ি ঘোড়াদের বিভিন্নভাবে বুঝবে। কিন্তু দূরে থাকে কেন? একটু আরামে থাকবে। সেখানে আবাসিক এলাকায় সবসময় সব গাড়ি সেখানে চলাচল করে না, অথবা মানুষজন এত ভিড় অথবা জনাকীর্ণ হয়। বার্জেসের তত্ত্ব অনুযায়ী ভূমির যে ব্যবহার কথা বলা হয়েছে তা বাস্তব হয় না। আসলে আমরা বাস্তবে না হলেও কিন্তু তার থিওরিটা এখনো আছে যে শহরের কেন্দ্রীয় এলাকায় জমির দাম বেশি, ধীরে ধীরে যত দূরে যাওয়া হবে তখন জমির দাম কম। বর্তমান উন্নত পরিবহন ব্যবস্থার কারণে বার্জেসের তত্ত্বের আর কোনো বাস্তবতা নেই। আসলে আমরা যতই অস্বীকার করি না কেন, বার্জেস যে থিওরি দিচ্ছে সেই থিওরিকে কেন্দ্র করেই আমরা কিন্তু নগরের একটা ছবি সে সময় দেখতে পাই। আজকে 100 বছর পরে সে তত্ত্বের বাস্তবতা নেই এটাও কিন্তু একেবারে বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আসলে উন্নত পরিবহন ব্যবস্থার কারণে বার্জেস তত্ত্বের এখন পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে। কারণ একটা শহরে যদি সব দিক থেকে পরিবহন ব্যবস্থা সব দিক সাথে পরিবহন ব্যবস্থা সহজ সুগম না হয়, তাহলে কিন্তু সেই শহর কখনোই বৃদ্ধি পাবে না।
নগর প্রবৃদ্ধির ক্ষেত্রে ভূসংস্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, কিন্তু বাজেট তত্ত্বে এটি উল্লেখ নেই। আসলে ভূসংস্থান কিভাবে একটি শহর গড়ে উঠবে সে কথা কোন এলাকাকে কেন্দ্র করে সেটা কিন্তু বাজেট বলেন নাই। তার চিহ্নিত মণ্ডলের মধ্যে বাস্তবে অনেক তারতম্য পরিলক্ষিত হয়। এখন তিনি যে 5টি বলয়ের কথা বলেছেন, কিছু তারতম্য থাকবে, এটাই স্বাভাবিক। আজকে যে তত্ত্ব দেওয়া হবে কালকেই যে সে তত্ত্ব আজকের মতোই একেবারে থাকবে সেটা মনে করা আসলে কিছুই নেই। বার্জেস তত্ত্বে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সুযোগ সুবিধা প্রদানকারী নিয়ামকগুলো নেই। কি কি প্রতিবন্ধক সৃষ্টি করে, সুযোগ সুবিধা কি কি হয়। আসলে একজন মানুষ আসলে স্বয়ংসম্পূর্ণ কখনোই না, কারণ সে যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তত্ত্বটা এত অন্যভাবে এডিট করে আবার অন্যভাবে তত্ত্বটি প্রদান করতেন। বার্জেসের তত্ত্বে নগরভূমি বিস্তৃত ব্যবহার সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নাই, কিভাবে নগরভূমির বিস্তৃত ব্যবহার হবে। আধুনিক পরিকল্পিত নগরীর সাথে বার্জেস তত্ত্বের কোনো মিল নেই, সেটা আমরা শুরুতেই বলেছি। আসলে উনি যে সময় তত্ত্ব দিয়েছিলেন আর আজকে যে নগর, এখানে মিল না থাকাটাই স্বাভাবিক। সর্বোপরি বলা যায় বার্জেস তত্ত্বটি বিভিন্ন সমালোচনা থাকলেও নগর অর্থনীতিতে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। আসলে আমরা প্রায় বলি যে পথ দেখায় সে থাকে সবার সামনে। বার্জেস আজ থেকে 98 বছর আগে যে থিওরিটি দিয়েছিলেন, তিনি একটি পথ দেখিয়েছিলেন যে নগর কিরকম হবে। হয়তোবা তার এই মতামতকে বেস ধরে অনেক নগর গড়ে উঠেছে, কিন্তু গড়ে উঠতে উঠতে তার এই মতামত পরিবর্তন হতে হতে এমন অবস্থায় এসেছে যে তার মতামত কিন্তু তারপরেও কিন্তু কি বলছে, যে পথ দেখায় সেটাকে সবার সামনে। এই জন্যই আসলে তার তত্ত্বটি একবারে গুরুত্ব নেই সেটা বলা যায় না। সমালোচনা থাকতে পারে, তবে নগর অর্থনীতিতে গুরুত্ব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে সেক্টর কলা তত্ত্ব বা হোয়াইটের আপেক্ষিক মডেল বা বৃত্তকলা মডেলটি সমালোচনা সহ দেখবে, কারণ এখানে 3টা মডেল আছে। হোয়াইটের একটা মডেল, বার্জেসের একটা মডেল, আর একটা মডেল আছে। এই 3টা মডেল থেকে যে কোনো একটা মডেল তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে, কারণ গেল বছর এখান থেকে কোনো মডেলই আসলে পরীক্ষায় আসেনি। তোমরা আর যদি এসেও থাকে সেটাকে বাদ দিয়ে অন্য দুটো মডেল পড়বে, বিশেষ করে বার্জেসের মডেলটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ক্লাসটি থেকে উপকৃত হবে। আর তোমরা যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং এই করোনা মোকাবেলার জন্য সরকার যে যে নির্দেশনা দেয় সেগুলা মেনে চলার চেষ্টা করো। তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে রাষ্ট্র সুস্থ থাকবে। আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।